All right. Hello, everybody. Welcome to Abroad Mess Podcast Season 3. This is a new week and a very new episode. This is the continuous series of our podcast about Italy. In the first podcast, as you probably already know, we talked about why Italy deserves attention. And in episode, we will go a little more deeper. We will talk about the logic. And in this episode, we have the guest, none other than Ashir. After the first episode, we got a lot of uh, good feedback about people, a lot of new questions from all of you guys. In this session, we will go a little more deeper. And no further ado, it's my pleasure to welcome Ashir again to the show. Ashir, কি অবস্থা? কেমন যাচ্ছে দিনকাল? এই তো ভালো। আমাদের যে লাস্ট পডকাস্টটা সেটা আসলে অনেক নিজেরও অনেক ভালো লেগেছে এবং যে রেসপন্স পেলাম সবার থেকে মনে হয়েছে যে না এটা নিয়ে আরো কাজ করা উচিত। তাই আজকে আমরা এখানে। হ্যাঁ। সো আই থিংক হ্যাঁ আরো তবে কিছু কোয়েশ্চেন ছিল বাকি রয়ে গেছিল। অনেকে আরো ফলো আপ কোয়েশ্চেন করছিল। তো হ্যাঁ আজকে আশা করি সেগুলো অনেকগুলো অ্যান্সার দেওয়া হবে এবং কিছু যদি বাদ থাকে আমরা আরো সুন্দর করে সামনের পডকাস্ট গুলোতে চেষ্টা করবো যে সেগুলোর অ্যান্সার দেওয়া। অ্যামেজিং। সো আজকে আমরা কথা বলবো অ্যাকচুয়ালি কেন একটা স্টুডেন্টের কাছে ইতালিকে স্টাডি অ্যাব্রড ডেস্টিনেশন হিসেবে চুজ করা উচিত। সো লেটস জাম্প ইনটু ইট। মাই ফার্স্ট কোয়েশ্চেন, আশির, অ্যাট এই মোমেন্টে আমরা যদি 2026-এ যখন আমরা এই পডকাস্টটা রেকর্ড করছি, তখন একটা স্টুডেন্টকে কোন কোন জিনিসগুলো আসলে ইটালি অ্যাজ আ কান্ট্রি অফার করছে, যে স্টুডেন্টরা বিদেশে পড়তে যেতে চায় তাকে, যেই কারণে ওয়ান স্টুডেন্ট শুড অ্যাকচুয়ালি consider Italy as a study abroad destination? শিওর। সো যেখানে শেষ করেছিলাম যদি ওটাই আরো সুন্দর করে বলি এই কোয়েশ্চেনটা অ্যান্সার যে স্ট্রং পাবলিক ইউনিভার্সিটি সিস্টেম। প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি টপ র্যাঙ্ক, যেভাবে করে ওদের এডুকেশন সিস্টেমটা, প্রফেসর যেরকম হেল্পফুল, অ্যাজ আ কালচার তারা যেভাবে পড়াশোনা করে, আই থিঙ্ক ইটস টপ নচ। ডেফিনেটলি the next big thing for us is the real scholarship thing, MyC, the regional scholarship, the university internal scholarship. So I think this is something we should look for. It's really lucrative, the scholarship, and definitely it's a much better quality to cost balance than people assume. I would definitely say because যে পরিমাণ আমরা আসলে খরচ করছি, ইনভেস্ট করছি, আই থিঙ্ক বেনিফিটটা আসলে অনেক আশা করা যায় বেশি আসবে। হুম, অবশ্যই। আহ এখন অফকোর্স মানে অনেক সময় দেখা যায় যে হুম, ইনভেস্টমেন্ট অ্যান্ড ওই রিটার্নের জায়গাটা নিয়ে যদি আমরা কথা বলি, মানে হুম, হোয়াট ডু ইউ থিঙ্ক কোন কোন জিনিসগুলো ইটালি এখন অফার করছে, যেগুলো অ্যাকচুয়ালি স্পেশালি স্টুডেন্টরা দে আর অ্যাকচুয়ালি হুম, ফেইলিং টু নোটিস, যে ইটালি অ্যাজ আ স্টাডি অ্যাব্রড ডেস্টিনেশন হিসেবে আহ হুম, মানুষ আসলে প্রপারলি ইটালিকে নোটিস করতে হুম। পারছে না, ভ্যালু করতে পারছে না। It's a issue, হুম I would say, visibility issue because there is a হুম visibility gap ইউনিভার্সিটির দিক থেকে, অ্যাজ আ কান্ট্রির দিক থেকে। আহ, আমাদের একটা জিনিস বুঝতে হবে, ইউরোপিয়ান ইউনিয়নে ইতালি যেরকম আছে এরকম আরো অনেকগুলো দেশ আছে এবং এদের ইন্টারনাল কিন্তু এডুকেশন সিস্টেম অনেক স্ট্রং। এখানে এরাসমুস, যেটা আমরা সবাই জানি, ইন্টারনাল এরাসমুস বলে একটা জিনিস আছে যে প্রতি সেমিস্টারে বা 2 সেমিস্টারের জন্য, থিসিসের জন্য, ইন্টার্নশিপের জন্য একটা ইউনিভার্সিটি থেকে আরেকটা ইউনিভার্সিটি এরা সবাই টাইড আপ। সো এই রিজিয়নে যে ইউনিভার্সিটিস গুলো আছে তারা কিন্তু একে অন্যের ইউনিভার্সিটি গুলোকে খুব সুন্দর করে মেনটেন করছে, স্টুডেন্টরা যাচ্ছে এবং এক্সপিরিয়েন্স নিচ্ছে। যেটা হচ্ছে যে হ্যাঁ মার্কেটিং যখন আমরা এশিয়াতে বসে আছি বাংলাদেশের মতো একটা দেশে, আমাদের কাছে সেই জিনিসটা যাচ্ছে না। কারণ ওরা মোস্টলি ওই জায়গাটা মার্কেটিং করছে যেখানে ওদের ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে। আমরা যদি অন্যান্য দেশগুলো দেখি, বড় বড় ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, তারা যেভাবে মার্কেটিং করে ইউনিভার্সিটি গুলোকে একটা অ্যাজ আ ইনস্টিটিউশন, সেটাকে যেভাবে ওরা মার্কেটিং করে সেটা ইতালি কখনোই আমি দেখিনি। পার্টিকুলার কিছু ইউনিভার্সিটি আমি দেখেছি করতে, বাট ইন জেনারেল এরা পাবলিক ইউনিভার্সিটি গুলো কখনোই করে না। তো সেই জায়গা থেকে আমি হুম বলবো যে
এটা আমাদের দায়িত্ব হবে এই ভিজিবিলিটিটাকে কাটিয়ে ওঠা এবং সেই জিনিসটার ভ্যালুটা বোঝা। অ্যান্ড ডেফিনেটলি আরেকটা ব্যাপার হচ্ছে, ইটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন অ্যাকচুয়ালি রাহাত, যে হোয়াইট কলার একটা ট্রানজিশন হতে হবে এখানে। আমরা জানি যে লাস্ট হচ্ছে ৩০-৪০ বছর ধরে অনেক বাংলাদেশি আসতেছে ইতালিতে, এবং আমরা জানি অনেকে ইমিগ্রেন্ট হিসেবে আসে, অনেকে এখানে জব ভিসা নিয়ে আসে, এবং মোস্ট অফ দেম আর লাইক ব্লু কলার হোল্ডার, জব হোল্ডার, তারা কাজ করছে এবং তারা ভালো করছে, এবং এই জন্যই হয়তো এত পপুলার ইতালি তাদের জন্য, এবং কন্টিনিউস আসছে আমরা দেখছি নিউজে। বাট ব্যাপারটা হচ্ছে, এবং ইতালিও নিচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এত মানুষ চলে আসলো, ইতালিও কিন্তু কখনো মানা করছে না যে আমরা বাংলাদেশি নিবো না, বিকজ আমরা অনেক সুন্দর একটা এখানে ইকোসিস্টেম ক্রিয়েট করে ফেলছি এবং ভ্যালু রাখছি ওদের গভর্নমেন্টের জন্য, ওদের মানুষের জন্য। বাট আমাদের যে ট্রানজিশনটা করতে হবে হোয়াইট কলার, যে এখানে আসতে হবে স্টুডেন্ট হিসাবে, ওদের ওই ভ্যালুটাকে একসেপ্ট করতে হবে। এবং আমাদেরকে আরো এখানে সব বড় বড় কোম্পানি আছে, ম্যানুফ্যাকচারিং বলি আমরা, কার থেকে শুরু করে এরোস্পেস থেকে শুরু করে এভরিথিং ইউ নেম টেক, ইউ উইল ফাইন্ড ইট হিয়ার। সো আমাদেরকে ওইটা, এই ট্রানজিশনটা আমাদের করতে হবে, এবং আমার কাছে মনে হয় ইটস দ্য বেস্ট টাইম। কারণ যদি এটা হয়েই যেত, আমরা যদি চিন্তা করি আজকে, তাহলে হয়তো যেরকম যতটা কম্পিটিটিভ আজকে ইউএসএ, ইউকে, কানাডা যাওয়া যায়, সবাই যেতে পারে, কিন্তু যদি কেউ, আমি ধরে নিচ্ছি কারোর রেজাল্ট অত ভালো না, হ্যাঁ, সে যদি চেষ্টা করে যাচ্ছে, আই থিঙ্ক ফর অর মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে, ইতালি ইজ আ ভেরি নাইস অপশন। কারণ আমরা এখান থেকে কতটুকু বাংলাদেশ থেকে নিতে পারবো, এটা হচ্ছে নিজের উপর, ওই যে ভিজিবিলিটি গ্যাপটাকে আমাদের সরাতে হবে। এন্ড আই থিঙ্ক যদি ওটা পসিবল হয়ে থাকে, ডেফিনেটলি আই থিঙ্ক ইটস আ উইন উইন সিচুয়েশন। Of course, of course. That's a great insight, Ashid. I would say for many student অনেকেই দেখা যায় যখন বিদেশে যাওয়ার কথা চিন্তা করে খুবই লিমিটেড অপশন নিয়ে আসলে চিন্তা ভাবনা করে যে আমি ঠিক। এই কয়টা দেশেই শুধুমাত্র যাব, আমার জন্য হুম, এই কয়টা অপশনই আছে। And হুম, for the promotional thing and for yeah, this is true. Probably হুম, ইটালি হয়তো সাউথ এশিয়া বা ব্রডলি সাউথ এশিয়াকে ওদের টার্গেট মার্কেট হুম, হিসেবে খুব বেশি হুম, চিন্তা করে না, এই কারণে আমরা অনেক বেশি হুম, জানি না। হুম, And আমরা যদি একটুখানি মানে একটুখানি মুভ করি, যে হুম, আমরা যদি একটু রিজিওনাল স্কলারশিপ গুলো যেগুলো নিয়ে, যেটা হচ্ছে ইউ মেনশন আর্লিয়ার, যে ইটালির রিজিওনাল স্কলারশিপ গুলো নিয়ে, হুম, হুম, আহ হুম, এই রিজিওনাল স্কলারশিপ গুলো অ্যাকচুয়ালি কতটা বেনিফিশিয়াল একটা স্টুডেন্টের জন্য? মানে হুম। এটা কি একটা ফুল রাইট স্কলারশিপের মতো পাওয়ারফুল ভাবে কাজ করে কিনা? আচ্ছা, সো এই কোয়েশ্চেনটা, এটা কিন্তু সবচেয়ে হাইপ কোয়েশ্চেন যদি আমরা ইতালি নিয়ে আসি। আমরা যদি দেখি যখনই আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, সবাই বলে যে হ্যাঁ এতগুলো টাকা পাবো, এভাবে পাবো। তো আমি আজকে জিনিসটা বলি, হ্যাঁ এটা স্বপ্নের মতো শুনতে লাগলো, ইয়েস, দ্য ড্রিম ইজ রিয়েল, বাট মেকিং ইট রিয়েল টেক্স আ লট অফ ডিসিপ্লিন উইথ দ্য ডেডলাইন্স। ওয়াই আমি এটা কেন বলছি, আহ, এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমাদেরকে ডেডলাইন মেনটেন করতে হবে। হ্যাঁ, এবং ডেডলাইন মেনটেন করতে হলে, আমি যদি বাংলাদেশে থাকি, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমাকে আর্লি মুভার হতে হবে, আমাকে ফার্স্ট অ্যাপ্লাই করতে হবে। কারণ যেহেতু বাংলাদেশের স্বভাবতই প্রত্যেকটা জিনিস একটু লেন্দি হয়, হ্যাঁ, আমাদের কিছু জিনিস প্রসেস বেশি করা লাগে। তো আমরা যদি শুরুতে না শুরু করি, আমাদের আস্তে আস্তে দেখা যাবে একটু দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু এই স্কলারশিপটা হচ্ছে আমাদেরকে পেপার সাবমিট করতে হয়। তো আমাদের যখন পেপার সাবমিট করতে হয়, মাঝে মধ্যে অনলাইনে করা লাগে, কিছু কিছু রিজিয়নালে, কিছু কিছু রিজিয়নে আমাদেরকে এখানে এসে ইন পার্সন সাবমিট করতে হয় পেপার গুলা। সো আমরা যদি ওই ডেডলাইনটা ক্রস করে ফেলি এবং তারপরে আসি, তাহলে কিন্তু আসলে সেটা অতটা কার্যকর হচ্ছে না আমরা স্কলারশিপ, কারণ ডেডলাইন গুলা স্ট্রিক্ট, আমাদেরকে বুঝতে হবে এটা। সো ইয়েস, আমার কাছে আমাদের স্কলারশিপটা পাওয়ার চান্সেস অনেক বেশি হাই থাকে। আমি যেটা অলরেডি মেনশন করলাম, টিউশন ফিস আমাদের নেই। যেটা হচ্ছে এক্সটার্নাল যে স্কলারশিপ, এর কথা বলছি, যেটা আমি রিজনাল কথা বলছি এখন, মাইসি ইটস আ মেরিট বেস, তুমি অ্যাপ্লাই করবা, মানে সবকিছু জাজমেন্ট হবে। দেন দিস ইজ রিজিওনাল, এখানেও খুব ভালো একটা ফান্ডিং থাকে। যেরকম যদি আমি আমারটা কথা বলি, এডিসিও এবার আনুমানিক 600 সামথিং স্টুডেন্টের মতো পেয়েছে। সো ইটস আ ভেরি গুড নাম্বার। 600 কম মনে হলো, ইটস ইটস আ ভেরি গুড নাম্বার। আমি ম্যাক্সিমাম বাংলাদেশিকেই চিনি যারা পড়তে এসেছে, তারা এই স্কলারশিপ পেয়েছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আপনি স্কলারশিপ পেলেন, এখন এটার একটা বড় ব্যাপারটা হচ্ছে কি, যে জিনিসটাকে আমাদেরকে একসেপ্ট করতে হবে সেটা, যে স্কলারশিপটা রেজাল্ট কিন্তু আমি আগে পাচ্ছি না। আমি ভিসাতে চলে আসতেছে, আমার টিউশন ফিস নাই, ফাইন, বাট আমি এসে সাবমিট করছি, স্কলারশিপের রেজাল্ট আমি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে যে পাচ্ছি। হ্যাঁ, হুম তো হুম। ব্যাপারটা হচ্ছে, তো পরে পাচ্ছি।
এইজন্য তখন মানুষের মাঝে একটা ডিলেমা থাকে, ভয় থাকে। বাট আমি বলব যে আমি পেয়েছি। আমি আমার দেখা প্রত্যেকটা মানুষই সো আপনি ডেডলাইনটা ঠিক রাখতে পারেন। দ্যাটস মোর ক্রুশাল এবং ডকুমেন্টটা অ্যামাউন্টটা ভ্যারি করে অবশ্যই। এটা আমরা বলার কাজে বলি হ্যাঁ, মেক্সিমামটা হচ্ছে €৮,০০০ পার ইয়ার। এটাও ডিফার করে আ রিজিওনাল টু রিজিওনাল বাট খুব বেশি না। বাট এই অ্যামাউন্টটা সবাই পাবে নাকি তা না। এটা হচ্ছে যদি ইনকামটা একটু আ হাই হয়ে থাকে প্যারেন্টসদের তাহলে হয়তো একটু কম পাবে। হ্যাঁ, বাট স্টিল যে অ্যামাউন্টটা পাবে ওটা হুম, কোনো অংশেই খারাপ একটা অ্যামাউন্ট না। যদি আমি চিন্তা করি একটা নিড বেস স্কলারশিপ হিসেবে। সো এটাই। আর আই একটা সি। ব্যাপার হচ্ছে যে স্কলারশিপটা মেইনটেইন এর যে ব্যাপার, হ্যাঁ, প্রত্যেক স্কলারশিপের কিছু রিকোয়ারমেন্টস থাকে। যে পরবর্তী তোমাকে কন্টিনিউ করতে হলে কিছু জিনিস তো মেইনটেইন করতেই হবে। স্বাভাবিক তোমাকে এত অপরচুনিটিস দিচ্ছে, কিছু তো মেইনটেইন করতে হবে। সেটা হচ্ছে যে আ এটাও ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, রিজিয়ন টু রিজিয়ন চেঞ্জেস হয়। যেরকম আমি যদি আমারটা বলি, আমাকে হচ্ছে প্রতি ইয়ার ২ টা সেমেস্টারে 35 ক্রেডিটস মেইনটেইন করতে হবে। সো ইউজুয়ালি আমি হুম, যদি হুম। বলি এটা কিভাবে বুঝাচ্ছি যে আমার ২ টা পার ইয়ার আমার 60 প্লাস মাইনাস 60-65 ক্রেডিটস থাকে একটা স্টুডেন্টের। সো যদি বলি 35 ইটস লাইক অলমোস্ট আমাকে 50-60% ক্রেডিটস ফুলফিল করতে হবে। যদি করি তাহলে এটা আমাকে 2nd ইয়ারে রিনিউ হয়ে যাবে। যদি আমি সেটা না করতে বেশ। পারি তাহলে রিনিউ হবে না 2nd ইয়ারে। এটাই। আচ্ছা, আচ্ছা। হুম, এটা আসলে সব স্কলারশিপের ক্ষেত্রেই সত্যি যে হুম, স্কলারশিপ দিয়ে অ্যাকচুয়ালি দেশগুলো বা ইউনিভার্সিটি গুলো স্কলার আনতে চায়। যারা অ্যাকচুয়ালি পড়াশোনা হুম, করছে, ভালো পড়াশোনা করছে, হুম, ভালো হুম, রেজাল্ট করছে। সো এইটা আই থিংক খুবই ইম্পোর্টেন্ট একটা টেকঅ্যাওয়ে। আ আসলে ইউ আর টকিং অ্যাবাউট স্কলারশিপ, মেইনলি রিজিওনাল হুম, স্কলারশিপ। আমি হুম, একটুখানি জানতে চাই যে হুম, ইতালিতে আর কোন, কোন ধরনের স্কলারশিপ গুলো অ্যাকচুয়ালি এভেইলেবল আছে? হুম, অ্যান্ড এই হুম, স্কলারশিপ গুলো কেমন করে কাজ করে? হুম। ওকে। সো ফার্স্ট অফ অল which is very famous, it's called MySI. এটা গভর্নমেন্ট ফান্ডেড, অলসো দে চেক নিড বেস। সো এই জিনিসটা হচ্ছে যে মোর কম্পিটিটিভ, বাট ডেফিনিটলি ইটস মোর প্রেস্টিজিয়াস স্কলারশিপ। আ এটা তো সবকিছু কভার করছে। সবকিছু কভার বলতে আমি বুঝাচ্ছি আপনার টিউশন ফিস থেকে শুরু করে আ লিভিং থেকে শুরু করে এক্সপেন্সেস, সো এরকম আরো কিছু বেনিফিটস আছে। তো এটা হচ্ছে মাইসিতে সেম সিমিলার জিনিসগুলোই মোটামুটি একদম কাছাকাছি হচ্ছে রিজিওনাল স্কলারশিপ। রিজিওনাল স্কলারশিপ ইজ মোর লাইক লোকাল গভর্নমেন্ট। সো এটা রিজিয়ন টু রিজিয়ন কিছুটা ডিফার করে। ২-১ টা রিজিয়নে এই স্কলারশিপটা নেই। সো আপনি যখনই আমার একটা অ্যাডভাইস থাকবে এপ্লাই করবেন, আপনি চেক করে নিবেন ভালোমতো করে যে আপনার রিজিয়নের এই স্কলারশিপটার নামটা কি? এটা রিজিওনাল স্কলারশিপই বাট এটার নামটা চেঞ্জ হয়। যেরকম আমারটাতে আমার তোরিনো পিমন্তে যে রিজিয়নটা আমার, এই রিজিয়নে এটার নাম হচ্ছে এডিসিও। মিলানের যেরকম লোম্বার্ডিতে ওটা হচ্ছে ডিএসইউ। সো এরকম চেঞ্জ হয় নামটা। বাট বেসিক্যালি কনসেপ্ট ইজ সেম, রিজিওনাল স্কলারশিপ। সো আমি বলব এটা একটু চেক করে। এটা তো মোটামুটি সেম। এটা হচ্ছে নিড বেস। আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এর উপর ডিপেন্ড করে আপনাকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে এবং আপনি যদি রেজাল্টটাকে ঠিকমতো কন্টিনিউ করতে পারেন, যেটা বললাম ক্রেডিটস কন্টিনিউ করতে পারেন, এটা আপনাকে আপনার চলবে। নেক্সট হচ্ছে ইন্টারনাল অ্যামেজিং। স্কলারশিপ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি ইন্টারনাল স্কলারশিপ গুলো এভেইলেবল, সেটা হচ্ছে পুরোপুরি মেরিট বেস এর উপর। বেস্ট পার্ট হচ্ছে আমি পার্সোনালি চিনি এমন সিনিয়রকে যে সে রিজিওনাল স্কলারশিপে হচ্ছে, সে মেরিট বেসড স্কলারশিপও আছে। সো এমন না যে আপনি একটা পেলে আরেকটা পাচ্ছেন না। সো জাস্ট থিংক আপনি ২ টা স্কলারশিপে একসাথে আছেন। সো হোয়াট আ গ্রেট অপরচুনিটি। আপনি ভাবতে পারেন যে তাহলে অ্যামাউন্টটাও আপনি কত ভালো পাচ্ছেন। বলব যে আসলে আমার এখানে দেখা অপরচুনিটিস আর রিয়েলি গ্রেট। আপনি যদি আসলে পড়ালেখা করতে চান, একটা ভালো ডিগ্রি নিতে চান, ভালো ইউনিভার্সিটি থেকে, I think there are multiple funding options. সাউন্ডস রিয়েলি গুড। মানে মানুষ কেউ যদি মাল্টিপল স্কলারশিপ পেতে পারে অ্যান্ড হুম, একই সাথে রিজিওনাল প্লাস মেরিট বেস স্কলারশিপ পেলে অনেক বেশি আসলে লাইফটা অনেক বেশি ইজিয়ার হুম, হয়ে যায়। হুম, কিন্তু এই স্কলারশিপ ডেফিনিটলি। গুলা পাওয়ার জন্য মানে হুম, আমার ফার্স্ট কোয়েশ্চেন থাকবে হুম, এই স্কলারশিপ গুলা পাওয়ার জন্য হুম, মানে ইটালির লোকাল ল্যাঙ্গুয়েজ লাইক ইটালিয়ান জানাটা কি গুরুত্বপূর্ণ কিনা? আচ্ছা। মানে এই সো স্কলারশিপ গুলা পাওয়ার রিকোয়ারমেন্ট গুলো আসলে কি, কি? মানে এটা পাওয়ার জন্য ওকে। একটা স্টুডেন্টকে কি শুধুমাত্র হুম, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়? নাকি অন্য হুম, কোনো রিকোয়ারমেন্ট ও ফুলফিল করতে হয়? লাইক ল্যাঙ্গুয়েজ হুম, বা কোনো একটা হুম, পার্টিকুলার রেজাল্ট থাকতে হবে। হুম, হুম, এটা হুম। কিরকম? ওকে। সো ফার্স্ট অফ অল নো, there is no connection with your language যে আমাকে স্কলারশিপ পেতে হলে ল্যাঙ্গুয়েজ পেতে জানতে হবে বা এরকম কিছু। হ্যাঁ, তাহলে মাইসিতে যেরকম অবশ্যই রেজাল্ট ম্যাটার করবে, আপনার এক্সট্রা কারিকুলার ম্যাটার করবে।
রিজিওনাল ম্যাটার করবে। দেখেন আপনাকে তো প্রথমত ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে। হুম, টপ র‍্যাংক ইউনিভার্সিটিজ আপনি চান্স পাচ্ছেন কম্পিটিশন করে বাংলাদেশ থেকে। ইউ আর অলরেডি উইনিং, রাইট? দেন আপনি এখানে হুম, আসছেন। আসার পর ডেডলাইন গুলা মিট করে যদি পেপার গুলো সাবমিট করতে পারেন ঠিক মতো, দ্যাটস এনাফ ফর রিজিওনাল স্কলারশিপ। আপনার যদি ওই আমরা যদি ওয়েবসাইট গুলোতে দেখি আমরা বুঝতে পারবো যে এখানে প্যারামিটার গুলা কিরকম। যে আমরা বলি আইসি, তো এই আপনার নাম্বারটা কতটুকু হচ্ছে। হ্যাঁ, ওই নাম্বারটা দিয়ে আমরা ওরা মেজার করে থাকে যে আপনি কতটুকু অ্যামাউন্ট পাবেন। যেটা ম্যাক্সিমাম যেটা বললাম হুম, 8,000 ইউরো হতে পারে, কিছুটুকু কমেও আসতে পারে। যদি কারো পার্সোনাল অ্যাসেট এবং ইনকাম প্যারেন্টস দের ভালো থেকে থাকে তাহলে হয়তো এই অ্যামাউন্ট একটু কমে আসবে। দ্যাটস ইট, নাথিং এলস। আর ইতালিয়ানের যে ব্যাপারটা, হ্যাঁ, আপনি যখন আসবেন ইতালিয়ান ইউনিভার্সিটির একটা ব্যাপার আছে। এটা স্কলারশিপের কিছু না। এটা যদি আপনি সেলফ ফাইন্যান্সেও আসেন, আপনাকে A1 A2 পড়তে হবে এবং এটা গ্রাজুয়েট করতে হলে এটা শেষ করতে হবে। এবং which makes sense, আপনি একটা দেশে আসছেন A1 A2, এমন না যে আপনাকে ফার্স্ট সেমিস্টারে শেষ করতেই হবে এমন কিছুই না। আপনার কাছে সময় আছে, প্রতি সেমিস্টারে নিতে পারবেন। মাল্টিপল টেক্সট নিতে পারবেন এক্সামের জন্য। কোর্সও আছে, কোর্স করবেন। মাল্টিপল টাইমস কোর্সও নিতে পারবেন। কোর্স করে A1 A2 শেষ করতে হবে। এটা হচ্ছে গ্র্যাজুয়েশনের একটা রিকোয়ারমেন্ট, নট সামথিং রিলেটেড উইথ স্কলারশিপ। অ্যান্ড যদি বলি ডেইলি লাইফে, আমি সবসময় বলি আমি 4.5 থেকে 5 বছর হচ্ছে আমি আসলে ইউরোপে আছি। ইউরোপের একটা খুব সুন্দর জিনিস হচ্ছে যে, যেটা যদি আমি অন্যান্য বড় বড় আরো যে দেশগুলা হাইপ দেশগুলা আমি ওগুলোর সাথে কম্পারিজন করি, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ যেগুলো আমি বলি যে জব অ্যাটাক রেট, আমার কাছে মনে হয় ইউরোপে যদি আপনি ক্যারিয়ার ওয়াইজ চিন্তা করেন, জব ইটস নট আ বিগ ডিল। রেজাল্ট থেকে শুরু করে স্কিল থেকে শুরু করে সবকিছু আপনার যদি একটু মিডিওকারও হয় পসিবল। আপনার এফোর্ট দেওয়া উচিত ল্যাঙ্গুয়েজে। আপনি যদি ল্যাঙ্গুয়েজ পারেন, I think it's a very good opportunity. I think it's a heaven. সো আমি সবসময় বলি যে হ্যাঁ, লঙ্গার রানে যদি ভালো করতে হয়, আপনার যদি মনে হয় আপনি এই দেশটাতে থাকবেন, বা এরকমও হতে পারে কথার কথা আপনি এসেছেন ইতালি, আপনি শেষ করে আপনি যেতে চান ফ্রান্সে, আপনার ফ্রেঞ্চ পছন্দ, আপনার ফ্রেঞ্চ শিখেন, কোনো সমস্যা নেই। ইটালিয়ান একটা ডিগ্রি নেন, ওটা ওখানেও ভ্যালুড হবে। ওখানে গেলেন, তারপর ওখানে জব করলেন, বা ওখানে সেকেন্ড মাস্টার্স বা ব্যাচেলর এখানে করলেন, মাস্টার্স করলেন। ইউ হ্যাভ দ্য অপশন। যেরকম আমাকে দেখেন, আমি করেছি। আমি হাঙ্গেরি এসেছি ফার্স্ট ইয়ার একটা ফুল ফান্ডেড স্কলারশিপে। দেন এখান থেকে সুইচ করে আমার মনে হচ্ছে আমার ইতালি যাওয়া দরকার। আমার পছন্দ ইতালি, আমি এসেছি। আমার কাছে মনে হচ্ছে ইটস আ ভেরি গুড লুক্রেটিভ অপরচুনিটি, আমি নিয়েছি। তো আমি সবসময় বলি যে ল্যাঙ্গুয়েজটা আপনাকে হেল্প করবে অনেক বেশি। পার্ট টাইম জবের হুম। জন্য যদি বলেন অবশ্যই, ফুল টাইম জবের জন্য ডেফিনেটলি। ইতালিতে সিনারিও যদি আমি বলি, হ্যাঁ, আপনি ল্যাঙ্গুয়েজ পারলে ইটস 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 রিয়েলি হাই চান্স যে আপনার হয়ে যাবে জব। বাট হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ছাড়া জাস্ট ইংলিশ, আমার মনে হয় ইউরোপের যে কোনো দেশে আপনাকে এটা সাফার করতে হবে ফুল টাইম জবের জন্য। সাফার করতে। কিন্তু এর বাইরেও শুধুমাত্র কেউ যদি চিন্তা করে যে সে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ শিখবে না, তার জন্য কি মানে রিয়েলিস্টিক কোয়েশ্চেন যে হুম, শুধু হুম, ইংলিশ পেরে কারোর জন্য হুম, কি ইটালিতে একটা ক্যারিয়ার বানানো হুম, পসিবল কিনা? অবশ্যই। ওকে। এখন অবশ্যই সেখানে এক্সেপশন আছে, এবং ব্যাপারটা হচ্ছে যে আপনি কি নিয়ে লেখাপড়া করছেন সেটাও ম্যাটার করে। ডেফিনিটলি আপনি যদি হুম, কোনো ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করে থাকেন, হ্যাঁ, there is high chances যে এটা সম্ভব হলেও হতে পারে। অবশ্যই যদি আপনার কথার কথা কোনো আ you are a techie guy, হ্যাঁ? আপনি হচ্ছে যে টেক নিয়ে কাজ করেন, আইটি নিয়ে কাজ করেন, then definitely it's possible. আমার কিছু ফ্রেন্ডই আছে, সিনিয়র আছে। তাদের ইতালিয়ান আ খুবই বেসিক লেভেলে, বাট তারা ফুল টাইম জব করছে। হুম? কিন্তু হুম, অবশ্যই কিছু সেক্টরে এটা টাফ হয়ে যেতে পারে। ইন জেনারেল রিয়ালিস্টিক সাজেশন এটাই যে হ্যাঁ, আপনার হাতে ২ বছর ৩ বছর যে সময়টা পাবেন, মানে আস্তে, আস্তে এখানে কিন্তু প্রেশার নেই কোনো। হ্যাঁ, কোনো প্রেশার নাই। এবং ওরা খুবই ফ্রেন্ডলি। আপনি যখন শিখতে যাবেন এখানে ফ্রি কোর্সেস আছে। আপনি ভার্সিটিতে পছন্দ না, আপনি এখানে অনেক এনজিওস আছে, ফ্রিতে আপনি শিখতে পারবেন। সো টেক টাইম, লার্ন। যদি হুম, কেউ নাও শিখতে চায় কোনো সমস্যা নাই। দেখেন আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ইনভেস্টমেন্ট করছেন, আপনি স্কলারশিপ এ পড়ছেন, আপনি একটা ওয়ার্ল্ড রেনোwned ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিচ্ছেন। সেখানে তো আপনার ল্যাঙ্গুয়েজ কখনো ম্যান্ডেটরি না। A1 A2 it's not just a basic thing, trust me. So এখন হচ্ছে যে আপনি ফার্স্ট অফ অল আপনি একটা ভালো ডিগ্রি পেয়ে যাচ্ছেন। এখন ডিগ্রি নিয়ে আপনি যদি দেশে ব্যাক করেন, আপনি যদি অন্য একটা দেশে যান, সেটা যদি আপনার মনে হয় যে না আমি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি তে যাবো, you will be more valued definitely. And এখানে থাকলে
হাইলি সাজেশন যে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ শিখেন, এবং যদি না শিখতে হয় তাহলে বিল্ড কানেকশন, বিল্ড স্কিলস, ইউ নো দ্য অ্যান্সার যে কি করতে হবে। আপনাকে একটা জিনিস যদি ছাড়তে হয় আরেকটা জিনিসকে অনেক পুশ দিতে হবে। সেটাই হচ্ছে কথা। রাইট। যদি সেটা হয় তাহলে তো সম্ভব। এটা ইম্পসিবল কিছুই না। অ্যামেজিং, অ্যামেজিং। আর এমনি আরেকটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, এমনি ডে টু ডে লাইফে লাইক কেউ হুম, একটা শপিং করবে বা হুম, হচ্ছে গিয়ে বাসে করে ট্রাভেল করবে হুম, হুম, বা নর্মাল কমিউনিকেশন হুম, করবে, হুম, ওই জায়গাটার ভিতরে মানে ইটালিয়ানরা কি অ্যাকচুয়ালি ইংলিশ ইউজ করে কিনা ফরেনারদের সাথে, অ্যান্ড ওখানে ইটালিয়ান যদি কেউ না জানে, আই এম হুম, অ্যাজিউমিং যে হুম, কেউ যখন প্রথম ইটালিতে আসে সে হুম, আসলে হুম, ইটালিয়ানের কিছুই জানে না, সো তার হুম। জন্য সার্ভাইভ করাটা আসলে কতটুকু হার্ড? ওকে। সো এটা খুব সুন্দর একটা অ্যান্সার। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, আমার এখানে আজকে যতগুলা মাস হচ্ছে, বছর হয়ে যাবে কয়দিন পর। একটা জিনিস আমি এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি নাই। আমি ইতালিয়ান এখনো শিখছি। একদম বিগিনার লেভেলেই আছি। কারণ যেটা হচ্ছে এখানকার স্টুডেন্টরা স্কুলে ইংলিশ শিখে, এবং এটা ম্যান্ডেটরি, শিখেই তারা। সো আমি তখন আমার আমি যত আমার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ইতালিয়ান সবার সাথে আমি ইংলিশে কনভারসেশন করতে পারি। সো ইটস নট আ ইস্যু। ডেফিনিটলি আমি হচ্ছে নর্দার্ন সাইডে আছি। ইটস মোর ডেভেলপড সাইড। আপনি যদি একটু সাউদার্ন সাইডে যান, মোর ন্যাচার। ওখানে হয়তো ইয়াংস্টাররা অত ইংলিশ নাও বলতে পারে। ঠিক আছে? বাট আপনি যদি মিলান আসেন, তুরিন আসেন, এইসব জায়গাগুলোতে আসেন, রোম, আমি এখন পর্যন্ত যারা, হ্যাঁ, যেটা দেখা যায় মাঝে মধ্যে কিছু বয়স্ক মানুষের সাথে কথা বললে হয়তো তারা পারে না। বাট এই যে পারে না, আমি তাদের সাথে বলেছি যে, "হ্যাঁ, আমি তোমার ভাষাটা বলতে পারছি না। তুমি কি ইংলিশ বলতে পারো?" আমি কখনো তাদের থেকে খারাপ একটা ব্যবহার পাইনি। তারা চেষ্টা করেছে। আমরা হুম, কোনভাবে চেষ্টা করেছি যে আমাদের পারপাসটা সলভ করার, যে জিনিসটা আমরা একজন আরেকজনকে বুঝাতে চাচ্ছি। সো আরেকটা হুম, জিনিস বুঝতে হবে, এই প্রবলেম গুলা সেখানে হয় যেখানে হচ্ছে মা ইন্টারন্যাশনাল মানুষ কম যায়। ইতালি ইজ আ প্লেস যেখানে অনেক বেশি ইমিগ্রেন্ট আসে, টুরিস্ট আসে। সো তারা এটা নিয়ে হুম। অভ্যস্ত যে মানুষ আমার ভাষা জানবে না। ওকে? সো ডেফিনিটলি আপনি যদি জবে যেতে হয়, জব করতে হয় অ্যান্ড অল, বিজনেস করতে হয়, আপনার ভাষা জানতে হবে। কারণ ওটা নেসেসিটি। বাট আপনি এখানে ইংলিশ ছাড়া কিছু চলতে পারবে না। গ্রোসারিস বা বেসিক নিডস, হ্যাঁ? বা একদম কোনো পার্ট টাইমই পাবেন না ইংলিশ ছাড়া, এরকম না। আ সম্ভব। অবশ্যই সম্ভব। মানে এটা আমার কাছে খুবই ইজিয়ার লেগেছিল জার্নিটা। মানে হচ্ছে কেউ যদি ক্যাফেতে যে খাবার দাবার অর্ডার করতে চায় বা লোকাল কোনো জায়গায় কারোর ডেফিনিটলি। সাথে কথাবার্তা বলতে চায়, ইটস সুপার ইজিয়ার, রাইট? সুপার ইজি, সুপার যে ইজি। ইয়েস। ওকে, অ্যান্ড ওখানে কি জিনিসপত্রের মেনু টেনু নাম টাম সবকিছু হচ্ছে কি লোকাল ল্যাঙ্গুয়েজ থাকে নাকি ইংলিশে থাকে? হ্যাঁ, যেটা হয় যে ২ ধরনের মেনু থাকবে আপনার। আপনি যদি বলেন যে ইংলিশটা আছে নাকি, ইউজুয়ালি আপনাকে তাদের ল্যাঙ্গুয়েজের ইতালিয়ানটা দিবে। যদি আপনি বলেন যে না, আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের এটা দাও, তখন আপনাকে ইংলিশেরটা দিবে। Okay, right. I think we got way more clarity about the language situation there হুম, in Italy. Moving on, আমরা একটুখানি অ্যাডমিশনের জায়গাটাতে একটু ফেরত আসি যে হুম, what do you think একটা স্টুডেন্টের জন্য উম, ইটালিতে আসার মানে ইফ ইউ গো ব্যাক টু ইয়োর অ্যাপ্লিকেশন টাইম, ওই অ্যাপ্লিকেশন করার সময় ইটালিতে অ্যাডমিটেড হওয়ার জন্য কি কি চ্যালেঞ্জেস গুলো আসলে ছিল ইটালি থেকে একটা প্রপার অফার লেটার পাওয়ার, মানে পাওয়ার জন্য কোন কোন চ্যালেঞ্জেস ফেস করতে হয়? আচ্ছা। সো আমার কাছে যেটা মনে হয় যে ফর এনি কান্ট্রিজ, বাংলাদেশ থেকে আমি রিসেন্ট সিনারিওতে আপনি নিজে অ্যাপ্লিকেশন করে বের হয়ে ভিসা নিয়ে আসা, ওইটাই মেইন একটা হার্ড পার্ট। আমার কাছে মনে হয় আপনি যদি চলে ভিসা। আসেন দেন ইটস, হ্যাঁ, দেন ইটস আ ডিফারেন্ট সিনারিও। ইটস নট ইজি অ্যাজ ওয়েল, বাট ডেফিনিটলি আ ইটস মোর লাইক ক্লিয়ার, যেহেতু আপনি আমাদের এখানে কম্পারেটিভলি বাংলাদেশ ব্যুরোক্রেসি একটু কম, মোর সিস্টেমেটিক থিংস, হ্যাঁ? সো ইটস ইজিয়ার কাইন্ড অফ। বাট হ্যাঁ, বাংলাদেশ থেকে আসার জন্য ওই পার্টটা একটু টাফ। সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে কি যে আপনি যখন এরকম কোনো একটা স্কলারশিপ এর জন্য প্ল্যান করবেন, এরকম একটা কান্ট্রির জন্য, স্পেশালি ইতালির জন্য প্ল্যান করবেন, আপনাকে অনেক আগে থেকে প্ল্যানিং করতে হবে। আমি জাস্ট বলতেছি আপনাকে, যদি আমাকে যদি এক ওয়ার্ডে বলতে হয়, "আশির, আমি ইতালিতে পড়তে চাই। আমার রেজাল্ট হয়তো অত ভালো না। আমার ফাইন্যান্সিয়াল স্টেট মানে অনেক বেশি খরচ করতে পারবো না।" হ্যাঁ? আমার কি ধরে আগাতে হবে? আমি বলব যে তোমাকে ধৈর্য ধরে জাস্ট আগাতে হবে, তাহলেই সম্ভব।
তাহলে হুম, সম্ভব। হুম, তো ধৈর্য বলতে এইজন্য বলছি যে আমাকে আর্লি মুভার হতে হবে। আমাকে বুঝতে হবে। আমাকে একটা ভালো এনালাইসিস করতে হবে যে আমি কোথায় যেতে চাই, কেন যেতে চাই। আমাকে তাহলে কি করতে হবে এখন? যেরকম একটা বড় হুম, ব্যাপার হচ্ছে ইতালিতে আসতে হলে বাংলাদেশ এম্বাসিতে ব্যাংক স্টেটমেন্টটা ১২ মাসের এখন ম্যান্ডেটরি। এটা আসলে মানে না থাকলে কাইন্ড অফ তারা বাদ দিয়ে দেয়। সো আমি যদি আজকে থেকে আজকে বলি, কেউ যদি নেক্সট ইয়ার যেতে আসতে যাচ্ছে আন্ডার গ্রাজুয়েট বা মাস্টার্স এর জন্য, তাহলে তার মেইন ফোকাসই হবে যে নেক্সট ১-২ মাসের মধ্যে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলা। কিছু ট্রান্সেকশন করা। এন্ড অফ দ্য ডে অ্যাপ্রক্সিমেটলি ৳১৫,০০,০০০ থাকলে ব্যাংক স্টেটমেন্ট জন্য দ্যাটস আ ভেরি নাইস অ্যামাউন্ট। বেশি থাকলে তো ভালো। হুম, হুম, বাট ১৫,০০,০০০ ইটস ইউজুয়ালি মানুষজন ১৫,০০,০০০ স্টুডেন্টরা দেখিয়ে থাকে। সো এটা হবে এই জিনিসটা। এখন ওকে। আপনি যদি আজকে বল আ সাপোজ নেক্সট ইয়ার এর ঠিক এই সময়ে এসে আপনি যদি বলেন, "না, আমার হাতে ৪ মাস আছে। আমি এখন যেতে চাই।" then it gets trickier, it gets hard, right? So আপনি যদি হুম, একটু আগে থেকে প্ল্যান করেন, কারণ আপনাকে বুঝতে হবে যে you are spending less, you are getting all the benefits. কিছু তো আপনার এন্ড থেকেও করতে হবে। আপনি অফ কালকে কোর্স। হঠাৎ করে মনে হলো যে আমার এটাই দরকার, জিনিসগুলো একটু টাফ হয়ে যাবে। সো আমার কাছে মনে হয় হ্যাঁ, যদি it হ্যাঁ, require a lot of ডেফিনিটলি। effort. এফোর্ট, হ্যাঁ, Of পেশেন্স, course. এফোর্ট। কারণ ওই And যে and জিনিসটা যে আমাকে এপ্লাই করতে হবে নভেম্বরে, ডিসেম্বর, জানুয়ারি এই টাইম ফ্রেমস গুলোতে, ফেব্রুয়ারি করে ফেলতে হবে। ওরা আমাকে অফার লেটার পাঠাবে। সেই অফার লেটারে এখানে ইতালির জন্য কিছু এক্সট্রা প্রসিডিউর আছে যেটা আমি বলছিলাম সিমিয়া। আমরা পরবর্তীতে আরো হুম, ডিটেইলস এ বলব সিমিয়াটা কি। দেন হচ্ছে যে এম্বাসির সাথে ওদের একটা কানেকশন হয়, প্রি এনরোলমেন্ট বলে পেপারটা, সেটা। দেন বাংলাদেশে হুম, আমরা হুম, সবাই জানি আসলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটাও একটা বড় ব্যাপার। হ্যাঁ, এম্বাসিতে। সো এই হুম, অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে টাইমলি কাজটা শেষ করে আসতে পারলে ওই জিনিসটা অনেক টাফ। এখানে চলে আসলে অবশ্যই ইটস আ ডিফারেন্ট ওয়ার্ল্ড, আ ডিফারেন্ট লাইফস্টাইল, ডিফারেন্ট কালচার। ইটস টাফ, আই নো। বাট যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করা হয়, আমার কাছে মনে হয় যে আসার আগের জার্নিটা মোর টাফ। কারণ আপনাকে ধৈর্য রাখতে হয়। হ্যাঁ? পার্সিভারেন্স, আপনাকে হুম, হুম। অনেক ধৈর্য রেখে কাজগুলা করে যেতে হয়। এবং আপনি যদি করেন আমি আশা করি এখানে আসলে নিরাশ হওয়ার মতো কিছু নেই। Amazing, amazing suggestion. I think খুবই ক্লিয়ার সাজেশন হচ্ছে স্টার্ট আর্লি, লাইক প্ল্যান আর্লি, যে আমি ইতালিতে ডেফিনিটলি। যেতে চাই, এই কারণে যেতে হুম, চাই। সো হুম, আমার কাছে মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট সাজেশন। আসেন, হুম, ইটালি নিয়ে কথাবার্তা বললেই সবার আগে যেটা নিয়ে ভয় আসে সেটা হচ্ছে হুম। ব্যুরোক্রেসি। যে হ্যাঁ, ইটালিতে আসলে ব্যুরোক্রেটিক সিচুয়েশনটা কেমন, যে একটা পেপার হুম, ওয়ার্ক বা যে হুম, কোনো কিছু হুম, করতে, হুম। মানে প্রসিডিওর গুলো কি, ব্যুরোক্রেসির এই আচ্ছা। ঝামেলাগুলো কি হুম, একটা স্টুডেন্টকে অনেক হুম। ঝামেলায় ফেলতে পারে নাকি? হ্যাঁ, হ্যাঁ। সো প্রথমত আমি একটু আগে থেকে শুরু করব। রাহাত, এখানে টাও একটু পরে আসি। আমি যদি একটু বাংলাদেশে যাই, হ্যাঁ? যখন আমি ইতালির জন্য ডকুমেন্টস গুলো রেডি করব, আমাকে বুঝতে হবে আ যে এখানে হচ্ছেটা কি? একটা জিনিস হচ্ছে কি দেখেন, আ এজেন্সি অনেকগুলো এজেন্সি কাজ করে আসলে ইতালি নিয়ে, হ্যাঁ? এখন একটা ব্যাপার বুঝতে হবে যে এম্বাসির সাথে এজেন্সির কোনো কিন্তু রিলেশন নাই। এজেন্সির রিলেশন হচ্ছে হুম, আপনার সাথে। সো হুম, আপনি যেদিন নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে আপনার কাজগুলো নিজে করবেন, তখন আর এজেন্সির কোনো কাজ নেই। তো তখন ওখানে ব্যুরোক্রেসি গুলাও আসবে না। যেহেতু এখানে অনেকগুলো এজেন্সি চেষ্টা করছে আপনাকে, ওদের কাজটাই হচ্ছে যে কোনভাবে আপনাকে এপ্লাই করানো। কারণ আপনি যদি এপ্লাই করেন, সে টাকা পাচ্ছে। তার পারপাস, তার গোল না যে আপনাকে ওখানে পৌঁছানো, যতই বলুক। কারণ সে চেষ্টা করবে যেভাবেই হোক আপনার একটু ডকুমেন্টস কম হলে কম হোক, ডকুমেন্টস যদি ঠিক নাও হয়ে থাকে, ভুল হয়ে থাকে, তাও আপনাকে দিয়ে এপ্লাই করানো। সো আমার কাছে মনে হয় ওই ব্যুরোক্রেসিটা যদি আমরা হ্যান্ডেল করতে পারি, আমরা যদি স্ট্র্যাটেজিক ভাবে আগাই, আমরা যদি নিজে অ্যাপ্লিকেশনটা করি, I think it would be more nicer. আর এখানের একটা ব্যাপার আছে ইটালিয়ান ব্যুরোক্রেসি না। আমার কাছে মনে হয় এজ a স্টুডেন্ট it's not definitely there is no kind of bureaucracy. কিছু হ্যাসেল থাকে। দেখো এটা আমার 2nd কান্ট্রি, আ 3rd সিটি আমি পড়ালেখা করছি। কিছু জিনিস গভর্নমেন্টে আপনি যখন পাবলিক কোনো ইনস্টিটিউশনে যাবেন, কোনো পেপারস ওয়ার্ক করবেন, একটু টাইম লাগে। এটা স্বাভাবিক। যেরকম আমি এখানে বলব, আমার যে ফার্স্ট ডকুমেন্টটা রেসিডেন্স পারমিট, আমার সেই অ্যাপয়েন্টমেন্টটা আমি এপ্লাই করেছি। আসার নিয়ম হচ্ছে আপনি যখন ইতালি আসবেন, ১ম ৮ দিনের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে এবং জানাতে হবে আপনি ইতালি এসেছেন। সো ওটার পর যে হুম, রেসিডেন্স পারমিটের ডেটটা আমি ৬ মাস পর পেয়েছি।
এখন এটা কোনো ইস্যু না। ৬ মাস হ্যাঁ, সময় লেগেছে। বাট ব্যাপারটা হচ্ছে কি, আমার তো ওই টাইমে ভিসা ছিল। আমার কোনো কনসার্ন ছিল না। কারণ আমি ভিসা পেয়েছিলাম ১ বছরের জন্য। সো আমি আস্তে, আস্তে পেয়েছি। আমি কোয়েস্তেরাতে, যেটা পুলিশ স্টেশন বলে কোয়েস্তেরা। তো কোয়েস্তেরা যেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম এবং নেক্সট ১ মাসের মধ্যে আমি রেসিডেন্স পারমিট পেয়ে গিয়েছি। সত্যি কথা বলতে গেলে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এ আমি বলতেছি এখনো কোনো আ সমস্যায় পড়িনি। আমি আমার ফ্রেন্ড, আমার ইন্টারন্যাশনাল ফ্রেন্ডদেরকেও দেখেছি। আমার বাংলাদেশি ফ্রেন্ডদেরকেও দেখেছি। কারো এখনো আমি ওরকম প্রবলেম এ পড়তে দেখি নাই। ডেফিনিটলি আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনারা ডিফারেন্ট কালচার আছেন। আপনি যদি ওই ভাষায় কথাও না বলেন, আপনার নতুন আসছেন, আপনার কিছু সিস্টেম বুঝতে একটু সময় লাগবে। আপনার জন্য জিনিসগুলো অটোমেটিক টাফ হবে। এবং সেই হুম, হুম। জন্যই এটা একটা চ্যালেঞ্জ দেখে আপনি বাইরে এসেছেন। ওটাকে আপনাকে ফেস করতে হবে এবং আপনি ওই জার্নিটাতে সবসময় শিখতে থাকবেন। হ্যাঁ, আমি আজকে আ ট্রু। আমার হয়তো এটা ইউরোপের ৫ থেকে ৬ নাম্বার বার অ্যাপ্লিকেশন মেবি রেসিডেন্স পারমিট এর জন্য। তাই বলে যে এইবার আমার জন্য জিনিসটা ইজি হয়েছে তা না। প্রতিবারই ডিফারেন্ট পেপারস হুম, লাগে। হুম। প্রতিবারই ডিফারেন্ট ভাবে টাইমিং আমাকে ওয়েট করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়। That's the process, that's the challenge, that's why we are here. So এটাই। I think this is a great way of seeing it যে যেকোনো জায়গাতে গেলেই সেখানকার কালচার, সেখানকার সিচুয়েশন এর সাথে মানায় না। আচ্ছা আশির, আমরা যদি একটুখানি মুভ করি, একটুখানি পার্ট হুম, টাইম জবের সিনের দিকে আমরা যদি যাই। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ইতালিতে একটা মাস্টার্স বা আন্ডারগ্রাড স্টুডেন্ট হুম, উইকলি বা মান্থলি লিগালি হুম, কত ঘন্টা কাজ করতে পারে, হুম। এইটার নাম্বারসটা কেমন, অ্যান্ড আচ্ছা, ওখানে কি ধরনের কাজ হুম, পাওয়া যায় আচ্ছা। হ্যাঁ, সো ডেফিনিটলি পার্ট টাইম জব হিসেবে? এটা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ২০ ঘন্টা পার উইক। ২০ ঘন্টা কাজ করতে পারবে। সামারে অবশ্যই বেশি করতে পারবে। বাট হ্যাঁ, ইউজুয়ালি ২০ ঘন্টা কাজ করতে হবে সেমিস্টার চলাকালীন। এখানে আপনি ক্যাম্পাসের মধ্যেও ওরা অনেক অপরচুনিটিস দেয়। অ্যাসিস্ট্যান্ট হিসাবে বা কোনো রিসার্চ জব হিসাবে অনেক ধরনের রোল পাওয়া যায় আসলে। ক্যাম্পাসের বাইরেও রোল থাকে, সেটার জন্য ইউনিভার্সিটি আপনাকে হেল্প করে। দেন হচ্ছে যে পার্ট টাইম আপনি নিজে এপ্লাই করবেন, নিজে দেখবেন। সেটার জন্য হচ্ছে যে পার্ট টাইম আছে। এখানে আসলে জব আছে। একটা জিনিস অবশ্যই এখানে লুকানোর কিছু নাই যে হ্যাঁ, আপনি যখন ইতালিয়ান পারবেন আপনার জন্য ব্যাপারটা খুবই ইজি হয়ে যাবে। মানে যখন আমি আমার ইতালিয়ান ফ্ল্যাটমেটসদের দেখি ওদের সিটি চেঞ্জ করে আরেকটা জায়গায় জব নিতে লিটারালি মেবি 1 to 2 ডেইজ, উইকও না। মানে ওরা খুব সুন্দর। কারণ এখানে কালচারটা ওরকম আরকি। কল দিয়েছে বা ডাইরেক্ট আমি একটা ক্যাফেতে বসে আছি, আমি একটা কফি অর্ডার করছি। আমি জিজ্ঞেস করলাম, "তোমরা কি লোক নিচ্ছ?" ওরা বলল, "হ্যাঁ।" আচ্ছা, ওরা যদি বলে না, ওরা বলবে যে, "না, আমরা নিচ্ছি না বাট ওরা নিচ্ছে।" সো দ্যাটস কনভিনিয়েন্ট। ল্যাঙ্গুয়েজ না পারলে হুম, ডেফিনিটলি হুম। একটু হার্ড হয়। আ স্বাভাবিক ব্যাপারটা। বাট আমার পেতে ৩ মাস সময় লেগেছে। আমার কিছু ফ্রেন্ড হুম, আছে, ওর ৭ থেকে ৮ মাস হচ্ছে ওরা পায়নি। এই জিনিস অ্যাজ এ ইন্টার্ন যদি আমি বলি কোন বড়, বড় কোম্পানিজ এ বা এটা একটু টাফ। কারণ এখানকার কালচার হচ্ছে কি, আপনি যখন স্টুডেন্ট আপনি লেখাপড়া করবেন। আপনার সমস্ত ফোকাস থাকবে লেখাপড়া করা এবং এনজয় করা। এনজয় বলতে আপনি এক্সপ্লোর করবেন ডিফারেন্ট টিমস, হ্যাঁ? ডিফারেন্ট অপরচুনিটিস। আপনার যখন লেখাপড়া শেষের দিকে থাকবে, আপনার কোন ক্লাস থাকবে না, তখন আপনি ইন্টার্নশিপ করবেন। ফুল টাইম ইন্টার্নশিপ যেটা বলা হুম, হয়। হুম, হ্যাঁ? সো কালচারটা ওরকম যে আপনি যদি চান যে না আমি এসে ১ম ৬ মাসের মধ্যে ইন্টার্নশিপ করতে চাই কোন একটা কোম্পানিতে, পসিবল যদি আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থাকে। যদি একদম এক্সপেরিয়েন্স না থেকে থাকে, উইথআউট এনি কানেকশন আসলে এপ্লাই করে পাওয়াটা ইটস টাফ। আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে হ্যাঁ, নরমাল পার্ট টাইম জব পাওয়া যাবে। বাট এবং আমি যদি ওয়েজেস নিয়ে বলি, একটা মানুষের কোয়েশ্চেন থাকে ওয়েজেসটা কেমন হয়? এখানে কোন ফিক্সড ওয়েজেস নেই ফার্স্ট অফ অল। সো এটা খুবই ভ্যারি করে। রিজিয়ন টু রিজিয়ন, এরিয়া টু এরিয়া, জব টু জব, হ্যাঁ? ওনার টু ওনার। আ ইউজুয়ালি আমি যদি বলি এটা 5 to 12 ইউরোতে থাকে। সো একটা এভারেজ আমরা ধরে নিতে পারি 7 to 8 ইউরো। 7 to হুম, 8 হুম। ইউরো থাকে। একটা জেনারেল আমরা এভারেজ বলব। সো এই 7 to 8 ইউরো আসলে খারাপ না। আপনি যখন আসলে ২০ ঘন্টা করে কাজ করছেন যে অ্যামাউন্টটা পাচ্ছেন, ইটস আ ভেরি গুড অ্যামাউন্ট এখানে থাকার জন্য। এই ইনিশিয়ালি খরচ করার জন্য এবং জাস্ট চিন্তা করেন আপনি স্কলারশিপও পেয়েছেন, এই অ্যামাউন্টটা পাচ্ছেন। ইটস আ ভেরি গুড অ্যামাউন্ট। আদারওয়াইজ আ যদি আপনি স্কলারশিপ না পেয়ে থাকেন, সেলফ ফাইন্যান্স এ আসেন, মানে যেহেতু টিউশন ফিস নাই, খালি আসলে আপনাকে থাকা খাওয়ার খরচ। আপনি যদি একটা জব পেয়ে যান, আমার কাছে মনে হয় আ 90% 100% or 80% ডেফিনিটলি আপনার যে ইনিশিয়াল খরচগুলো যায় একটা মানুষের থাকতে এখানে এজ এ স্টুডেন্ট, খরচটা কভার করা পসিবল।
Okay, amazing, amazing. So that's a very good news. Like 20 hours per week এ কাজ করতে পারা and opportunities in restaurant and everywhere. Okay, I think this will help. This will help many student যারা আসলে রিস্ক নিতে অনেক বেশি ভয় পাচ্ছে তাদেরকে। হুম, হুম, আমরা আমরা মোটামুটি অনেক কিছু নিয়ে so far কথাবার্তা বলে ফেললাম। If I হুম, like move a little forward, আমি একটুখানি জানতে চাই, if I ask you যে ইতালিতে পড়াশোনা করার জন্য যদি বলা হয় যে একটা মানুষ যে কনফিউজ যে মাল্টিপল হুম, অনেকগুলো দেশ পড়ার অপশন তার সামনে ওপেন হুম, and we wanna we wanna convince that person to হুম, actually consider Italy or study in হুম, Italy হুম, হুম, as one of their top priority. What will be definitely. your argument, Ashik? যে কোন কোন আর্গুমেন্ট গুলো you will share to the incoming student যারা actually হুম, ইটালিতে অ্যাপ্লাই করার কথা ভাবছে? হ্যাঁ। আমি এটা আমার যখন জার্নি শুরু হয় আমি তখনও বিলিভ করি, এখনো বিলিভ করি এবং আমি এটা ওই বিলিভটা না ওটা ওটা নিয়ে প্র্যাকটিস করেছি দেখে এই আর্গুমেন্টটা আমি বলছি। যখন আপনার পড়ালেখার জন্য আপনাকে একজন কেউ স্কলারশিপ দিচ্ছে, একটা এন্টিটি গভর্নমেন্ট হতে পারে, কিছু হতে পারে, হ্যাঁ? why not? মানে আমরা কেন ওটা নিব না? তাই না? ওই অ্যামাউন্টটা কেন নিব না? হুম ওই ফ্যাসিলিটিসটা, ওই বেনিফিটসটা কেন নিয়ে নিজেকে আরো শার্প করব না? অপরচুনিটি নিজে কেন এটা দিব না? সো আমার কাছে মনে হয় যখন ইতালিয়ান গভর্নমেন্ট এত কিছু দিচ্ছে, আমার যদি ওই ক্যাপাবিলিটিস থাকে, কেন আমি ওইটা এভেইল করব না? ১ম কথা, হ্যাঁ? আমি আমাকে আ সেখানে আমি না যেয়ে স্কলারশিপটা না নিয়ে আমি আরেকটা জায়গায় যেয়ে জাস্ট বিকজ আমার কাছে ওটা একটু মোর ইজিয়ার লাগছে। আর কাছে মনে হচ্ছে যে ওখানে সবাই যাচ্ছে তাহলে আমিও চলে যাই। এবং যেয়ে আমি ওই পুরা আমার যে রিসোর্সটা আছে ওটা শেষ করে দিচ্ছি। আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, লেখাপড়া অনেক জীবন আ অনেক বড়। পর প্রত্যেকটা ধাপে আপনার রিসোর্স লাগবে। সো আপনি যদি সেখানে কিছু বাঁচাতে পারেন আমার কাছে মনে হচ্ছে ভেরি স্ট্র্যাটেজিক ডিসিশন। সো সবসময় আমি সবাইকেই বলি সেটা ইতালি হোক, যেকোনো জায়গায় হোক, দ্যাটস ওয়াই আমাদের এই গোল মেন্টর যে abroad mates যে আমরা ওই ড্রিমটাকে আরো স্ট্র্যাটেজিক করে তুলি। যে আরো রিয়েলিটিতে নিয়ে আসি যে না দেখো তোমরা এভাবে করে এপ্লাই করলে এই স্কলারশিপটা ইটস বেটার ফর ইউ। কারণ স্কলারশিপটা কাদের জন্য? আমাদের জন্য। এটা তো অন্য কারো জন্য না, আমাদের জন্যই। সো এটাকে হুম আদায় করে নেওয়াটাও আমাদের একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকটা পার্সপেক্টিভ আমি আসলে ইতালির একটা ফ্যান হয়ে গেছি। আমি খুব বেশি দেশ ঘুরি নাই। ইউরোপে আছি আজকে থেকে আ হচ্ছে কয়েক বছর। আমি ১০-১২ টার মতো দেশ ঘুরেছি। কিছু মানুষের সাথেও ফ্রেন্ড হয়েছি, অনেক দেশের মানুষের সাথে ফ্রেন্ড হয়েছে। ইতালি এসে আমি থেকে খুবই মজা পাচ্ছি। মানুষজন অনেক ভালো। হ্যাঁ? তাদের কালচারটা আপনি যখন ওপেন মাইন্ডেড হবেন, তাদের যে কালচার, তাদের যে খাবার, মানে আমরা যে আসলে কেন পিজ্জা, পাস্তা এত দূরে গিয়েছে, এই ১০০০ কিলোমিটার দূরে আমরা কেন ওভাবে এত খাই? এটা এখানে আসলে আমরা বুঝবো যে ওরা ওদের খাবার নিয়ে কতটা প্যাশনেট। প্রত্যেকটার পিছনে কতটা স্টোরিজ আছে এবং ওরা কতটা মেইনটেইন করে। ইটস আ আর্ট। ট্রাস্ট মি ওদের কাছে খাবারটা একটা আর্ট। হ্যাঁ? তো হুম লাইফের হুম তারপর এখানে সিটি যেটা বলছিলাম, প্রত্যেকটা সিটি একটা কি বলবো চার্মিং। হ্যাঁ? তো এই অফ লাইফটা যদি কোর্স আপনার কাছে মনে হয় যে একটু স্পেন্ড করবেন এবং আ আপনার হোমলি ক্রাইসিস টা একটু কম লাগবে। কারণ যেটা বলছিলাম আগের এপিসোডেও যে হ্যাঁ, বাঙালিরা যেহেতু অনেকে আছে, সো কমিউনিটি পাবেন, আ মসজিদ পাবেন, হুম হুম রিলিজিয়াস ব্যাপারটাও থাকলো। খাবার বাঙালি দোকান পাবেন যদি আপনি মোটামুটি একটা বড় শহরে আসেন। খুব বড় শহরে না আসলেও ছোটখাটো হুম হুম বড় শহরে মানে ছোটখাটো যে শহরগুলো আছে ওগুলো। মানে একদম যদি একদম কান্ট্রি সাইড এ যান, হ্যাঁ, অবশ্যই বাংলা দোকান সেখানে পাবেন না। বাট মোটামুটি শহরগুলোতে সবগুলোতেই বাংলাদেশি দোকান পাবেন। বাঙালি পাবেন। সো ওই একটা অ্যাডভান্টেজ আছে। এটা আসলে আমরা হয়তো অনেকে বুঝি না আসার আগে। আমরা মনে করি যে না আমি একদম ডিটাচ হবো, হ্যাঁ? আসার পর আ জিনিসগুলা অন্যভাবে কাজ করে আসলে ইমোশনস হুম গুলা। হুম সো আমার কাছে মনে হচ্ছে যে এই ২ টা পার্সপেক্টিভ একটা হচ্ছে যে আমাকে এত বড় একটা অপরচুনিটিস আমার জন্য ওরা ওয়েট করছে, দিচ্ছে। এটা আদায় করা। ওই টাকাটা আমার রিসোর্সটাকে সেভ করে ওদের রিসোর্সটাকে ইউস করা। অ্যান্ড 2nd হচ্ছে হুম যে হুম আ ইতালিয়ান লাইফটা দেখা, ইতালিয়ানদের সাথে মিশা এবং ওরা কিভাবে লাইফটাকে এনজয় করে এটাকে বুঝা। আ I think it's a very nice experience. হুম,
after your experience of like Hmm. roaming around and meeting Hmm. like people from I believe all around the world and at least all around the Hmm. Europe. You travel to 12 Definitely. countries and everywhere. So Hmm. Hmm. I would say কেন একটা মানুষের মানে এটা কি আসলে লং টার্ম থাকার জন্য যদি কেউ চিন্তা করে ইটালিতে যে আমি আসলে ওখানে Hmm. থাকবো ওখানে সেটেল হবো ওখানে ক্যারিয়ার বানাবো আই উইল রেজ মাই Hmm. কিডস ইন Hmm. দ্যাট কান্ট্রি ওর Hmm. এই দেশটা আসলে এই জন্য কিরকম? ওকে, সো প্রথম কথা হচ্ছে যে আমাকে এট ফার্স্ট বুঝতে হবে ইন জেনারেল ইউরোপের একটা কালচার আছে যেটা আমাকে ইউএসএ থেকে ডিফারেন্ট করে তোলে। হ্যাঁ, ইন জেনারেল ইউরোপ ইজ মোর লাইক স্লো পেস, ইউএস ইজ মোর লাইক ফাস্ট পেস। ইউরোপ ইন জেনারেল হচ্ছে স্লো পেস। হ্যাঁ, ডেফিনেটলি সিটি টু সিটি কিছু ভ্যারি করে, কান্ট্রি টু কান্ট্রি। আমি যদি বলি আজকে মিলান একরকম, মিলানে একটা পেস আছে। আপনি যদি আজকে সিসিলি, পালেরমো বা বোলোনিয়ার কোনো একটা শহরে যান, সো হুম আমার কাছে হুম মনে হয় আপনি যদি এমন হয়ে থাকেন যে ইতালির মতো একটা জায়গায় যেখানে প্রত্যেকটা শহর এত সুন্দর, আপনার কাছে নেচার পছন্দ আপনার। আমি যে শহরটার, এটা আসলে নাম হচ্ছে রিজিয়নটার পিমন্তে। সো এটার অ্যাকচুয়ালি মিনিংটাই হচ্ছে যে শহর, পাহাড় দিয়ে ঘেরা শহর। যেহেতু আমার এই পুরা শহরটাই পাহাড় দিয়ে ঘেরা, আল্পস দিয়ে ঘেরা। হ্যাঁ, তো আপনার পাহাড় পাচ্ছেন, হুম আপনি সাগর পাচ্ছেন, যদি আপনি সাউথে চলে যান। সো ওরকম একটা লাইফ চান, আপনি এমন একটা জায়গায় থাকছেন যেখানে অনেক বাংলাদেশী আছে। এমন না যে অনেক বলতে অনেক, ডেফিনেটলি আমি যখন বলি অনেক সেটার মানে কখনোই না যে সেটা 10%ও হয়ে গেছে। হ্যাঁ, মানে লিস্ট অন্যান্য কান্ট্রি, আমি যেহেতু ইউরোপে অন্যান্য জায়গাগুলোতে বলি, হ্যাঁ ইটালিতে একটা ভালো সংখ্যক বাংলাদেশ আছে। সো ওই হোম সিকনেসটাও কম লাগবে। আর লঙ্গার টার্মে যেটা হচ্ছে ওই যে কোম্পানিজ গুলা সব বড় বড় কোম্পানিজ আছে, আপনার প্রোগ্রেস করতে পারবেন। আপনি যেটা একটা সবার কনসার্ন থাকে, রেসিডেন্স, পার্মানেন্ট রেসিডেন্স, পিআর, পাসপোর্ট, সময়ের সাথে এগুলো পাবেন। আমরা সামনের এপিসোড গুলো নিয়ে এগুলো নিয়ে অনেক ডিটেলসে কথা বলবো যে কেমন টাইম লাইন লাগবে। বাট একটা জিনিস, যেখানে অনেক বাঙালি আছে যারা এখন ইতালিয়ান সিটিজেন, তার মানে তারা পেয়েছে এরকম অনেক হাজার নাম্বারে আছে। সো এটা এমন কিছু না যে হুম আপনি হুম সেই আপনাকে কষ্ট করে ইনভেন্ট করতে হবে। এটা নর্মাল প্রসিডিওর। আপনি যদি সেই হুম টাইম লাইন থাকেন, আপনি যদি সেই ইনকাম গুলো করেন, নর্মাল রিকোয়ারমেন্টস গুলো ফিল আপ করেন, আপনিও এখানে লঙ্গার টার্ম যারা আছে, আমি নিজস্ব আমার একজন আঙ্কেল আছে, আঙ্কেল এখানে আজকে 34 বছর হচ্ছে। সে 34 বছর ধরে এই তুরিন শহরেই আছে। হ্যাঁ, ফ্যামিলি নিয়েই আছে। কেন হুম থাকতে পারছে? কারণ এখানে ওই পরিবেশটা আছে। এখানে অনেক এরকম পরিবার আছে। আমি সিনিয়র আঙ্কেলকে চিনি, মসজিদে দেখা হয়। তাই এখানে অনেক বছর ধরে হুম হুম আছে। সো হ্যাঁ, এটা অবশ্যই পসিবল ফ্যামিলি নিয়ে লঙ্গার টার্মসে ইতালি দেখা। বাট সবসময় এটা ডিপেন্ড করবে আপনি আপনার কাছ থেকে কি চান। হ্যাঁ, হুম এটার উপর ডিপেন্ড করবে যে আপনি, আমার সাজেশন থাকবে, আসেন, লেখাপড়ার পারপাসে পড়ালেখা করেন, করতে করতে এক্সপ্লোর করেন, অন্যান্য অপরচুনিটিজ আসবে, তখন আপনি বুঝবেন যে আপনি কি চান। বাংলাদেশ থেকে না আসলে আমরা যতক্ষণই বলি একটা ডিসিশন একদম রাইট ডিসিশন না, রাইট তখনই হবে যখন আপনি ওটাকে ডিসিশনটা নেওয়ার পর ওটাকে রাইট ভাবে মানে ক্যারি অন করবেন। হ্যাঁ, সো হুম একদম হুম ফুললি 100% ডিসিশন রাইট কিন্তু কখনোই সম্ভব না। আমার কাছে সাজেশন হুম হুম থাকবে যে আসবেন, এসে এক্সপ্লোর করেন। আপনার যদি মনে হয় যে না, সামথিং এলস ইজ মোর ক্লিকিং, কারণ আপনি এমন একটা জোনে চলে আসছেন যেখানে ইকোনমি অনেক বেটার, যেখানে অপরচুনিটিজ অনেক হাই, রাইট? সো তখন আপনার কাছে অপশন বেশি হয়ে যাবে যে চিন্তাধারা, ওপেন মাইন্ড, আপনি বুঝবেন যে কিভাবে কোথায় আমি আরো বেশি শাইন করতে পারবো। মেবি আপনার যদি মনে হয় যে একটা ভালো ডিগ্রি নেওয়ার পর অন্য কোথাও যেতে চান, আপনি যেতে পারেন। আবার যদি নাও যেতে চান, হুম ইতালির মতো একটা দেশে আপনি থাকতে পারছেন। That's great. That's great. Also, আমরা সামনের এপিসোড গুলোতে we will talk like আরো ডিটেলস এ আমরা ডেফিনেটলি। খুব বিস্তারিত কথাবার্তা অ্যাপ্লিকেশন বলবো প্রসেস। লাইক পার্মানেন্ট রেসিডেন্সি, হুম। অ্যাপ্লিকেশন প্রসেস, হুম। কিভাবে পাসপোর্ট পেতে হয়, কিভাবে ইটালিতে হুম। সেটেল হতে হয়, ক্যারিয়ার করতে হুম। হবে। হুম। These all are actually coming up and a continuous series টাতে আসি we হুম। had a very long, very interesting conversation. আমরা অলমোস্ট শেষের দিকে। I just wanna ask you মানে হুম। one curious question এই পুরো কনভারসেশন থেকে হুম। দেখে আমার কাছে যেটা মনে হলো যে হুম। এই যে আমরা অ্যাব্রড মেস থেকে কথাবার্তা বলছি, আমরা হুম। এই জিনিসগুলো নিয়ে এত ডিসকাস করছি হুম। অ্যান্ড আমরা ২ জন কমন একটা জায়গায় বিশ্বাস করি যে আম মানুষের জন্য ইতালিতে পড়তে যাওয়া আগামী কয়েক বছরের ভিতরে this হুম। will be হুম। very popular. I ইয়েস। just wanna ask you like why do you think Italy may become very popular in coming years? ওকে, ওকে।
সো এটা যদি অনেক সুন্দর করে স্ট্র্যাটেজিক ভাবে বুঝতে হয়, তুমি বুঝতে হবে যে লাস্ট 3-4 ইয়ার্স লাইক আফটার কোভিড খালি আমার ইউনিভার্সিটিটাই স্টুডেন্ট ইনটেক ডাবল করে দিয়েছে। সো ওরা এখন হুম, অনেক বেশি স্টুডেন্ট চাচ্ছে। ওরা আমরা যদি আশেপাশে দেখি যে আমার পিছনে আমি কিন্তু এখন আমার ক্যাম্পাসে বসে আছি পলিটেকনিকো দি তোরিনো। এগুলো সব কাজ চলছিল, পিছে আরো কাজ চলছে। ওরা কন্টিনিউয়াসলি নতুন ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করছে। হ্যাঁ? নতুন ডরমিটরিজ ক্রিয়েট হুম, করছে স্টুডেন্টদের জন্য। সো এটা বোঝা যাচ্ছে যে লাস্ট ৫-৬ বছরের হিস্ট্রি দেখে যে ওরা অনেক বেশি আমিও অন্যদের সাথে যখন মেন্টরদের সাথে কথা বলছিলাম, ওই ইউনিভার্সিটি গুলাও অনেক ওপেন ফর বাংলাদেশি স্টুডেন্টস, হ্যাঁ? আরেকটা ব্যাপার হচ্ছে আ হুম, যে এখানে কিন্তু ইতালিতে অনেক বেশি ইন্ডিয়ান এবং লাস্ট ৩ বছর অনেক বেশি পাকিস্তানিরা আসছে। ইন্ডিয়ান কিন্তু অনেক আগের থেকে আসছে, অনেক বেশি নাম্বারে। পাকিস্তানিরা লাস্ট ৩ বছর অনেক আসছে। ওই কম্পারিজন এ বাংলাদেশ অত আসছে না। সো হুম, আমার কাছে মনে হয় ইয়েস দিস ইজ দ্য টাইম। এই নেক্সট 2-3-4 ইয়ার্স এ ওই হাইপটা শিফট হবে। ইতালির যে আমরা ন্যারেটিভটা হবে ওই ন্যারেটিভটা শিফট হবে। মানুষজন আরো অনেক বেশি জানতে পারবে ইতালি নিয়ে। অলরেডি এই ইয়ার আমি লাস্ট ইয়ার আমি যখন এপ্লাই করি আমি দেখেছি যে যে পরিমাণ মানুষ আসছে। এই ইয়ার যখন যারা এপ্লাই করছিল আমি যাদেরকে গাইড করছিলাম আমি নিজে বুঝতে পারছি যে নাম্বারটা অলরেডি আরো বাড়ছে। সো বুঝা যাচ্ছে ইটস লাইক ইন আপওয়ার্ড। সো নেক্সট 2-3 ইয়ার্স এ আরো অনেক মানুষ আসবে যেটা অলরেডি আমাদের নেইবারিং কান্ট্রিজ গুলা থেকে চলে আসছে। সো এখন এটা আমাদের সময় স্ট্র্যাটেজিক যদি বলি তাহলে এখন আমার কাছে মনে হচ্ছে যে সবকিছু মিলিয়ে গভর্নমেন্ট সাপোর্ট থেকে শুরু করে এডুকেশনাল ইনস্টিটিউশন গুলার মাইন্ড সেট আপ যদি আমি চিন্তা করি, স্ট্র্যাটেজিক ভাবে জিও পলিটিক্যাল ভাবেও যদি আমরা চিন্তা করি আমার কাছে মনে হচ্ছে যে নেক্সট 2-3 ইয়ার্স এ যেই আহ অ্যাজাম্পশনটা আমার হাঙ্গেরিকে নিয়ে ছিল যখন আমরা শুরু করি, আজকে সেটা অবশ্যই অনেক পপুলার একটা ডেস্টিনেশন বাংলাদেশের স্টুডেন্টদের কাছে। আমার কাছে মনে হচ্ছে ইতালিও ভেরি সুন এটা ভেরি পপুলার ডেস্টিনেশন হয়ে যাবে। অফকোর্স, অফকোর্স। এটা আমিও আসলে সেটা এগ্রি করি বিকজ মানে এই পডকাস্টের বাইরেও উই টকড আ লট অ্যাবাউট এই ব্যাপারগুলো নিয়ে। কেন হচ্ছে? কেন কেন আসলে বাংলাদেশের স্টুডেন্টরা সার্টেন বক্সের বাইরে আসলে ভাবতে পারে না? কেন আসলে they don't explore great opportunities outside these boxes? So we will talk about that. We will discuss about all of this in coming episode or maybe somewhere else. But হুম, Ashil, I think it's time to conclude this uh, episode of a Broadway হুম, podcast. Thank you so much for joining us today and share lots of value as always. Do you have any final takeaway for students after this হুম। episode? ওকে। সো আমি যেটা ফার্স্ট এপিসোডে বলেছিলাম শেষের দিকে যে আমরা অনেক কিছু নিয়ে আসছি, স্টে টিউন। আজকে সেটারই ফলো আপ ছিল। যদি আপনি আ এতক্ষণে ইন্টারেস্ট মনে হয়ে থাকে একটু, আমি জাস্ট বলব কন্টিনিউ করেন। নিজে কিছু এনালাইসিস করেন। আমাদের সাথে থাকেন। কারণ আমরা আপনার জার্নিটা অনেক ইজি করে দিব। ট্রাস্ট মি। একটা সাজেশন থাকবে, আ ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো আ রেডি করা শুরু করতে পারেন সামনাসামনি। কারণ আপনি যত এই জিনিসগুলা আর্লি ভাবে সর্ট আউট করবেন বাসায় কথা বলে, সামনে আপনার ডিসিশন গুলো অনেক ইজিয়ার হয়ে যাবে। কিভাবে করা লাগবে, ডেডলাইন গুলা কি, প্রসিডিউর গুলো কি, পুরা প্রসেস দিয়ে আমরা অনেক জলদি আবার আসবো, আবার বসবো এবং আ আশা থাকবে আপনাদের সকল কোয়েশ্চেন এর অ্যান্সার দিতে পারবো। Thank you so much, Ashit. Thank you so much for your time. And if you want to start your application for Italy, or you were just thinking of moving to Italy with your family, or just to switch your career and thinking of a master's or a PhD, I highly recommend not just me, uh, many students will highly recommend Ashir as your abroad mates. So go to abroadmates.com/Ashir and you can actually find him and book a session with him. But with that, that's all for this episode of Abroadmates podcast. Thank you for listening to the whole show, and I will see you guys next week, next Wednesday, same time. Thank you so much. Have a wonderful day. বাই।